ইতিহাসের পাতায় এমন অনেক ব্যক্তি ছিলেন যারা পুরো পৃথিবী জয় করার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এর মধ্যে কতজনই বা ছিলেন যারা সেই স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে হিংস্র হিটলার, এই রকম কয়েকজন ব্যক্তি কিছুটা হলেও সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পেরেছিলেন। আর এর মধ্যে অন্যতম ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। কম উচ্চতার জন্য যিনি বারবার অপমানিত হয়েছেন, সেই মানুষটাই একদিন গোটা ইউরোপ জয় করে ফেলেছিলেন। মৃত্যুর 200 বছর পরেও যে ব্যক্তির যুদ্ধ কৌশল আজ মিলিটারি স্কুলগুলোতে শেখানো হয়, কিন্তু উপনিবেশিকারী ব্রিটিশদের বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন তিনি। তবে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও শেষ জীবন কাটিয়েছিলেন তিনি একটি অন্ধকার কটুরিতে। আর এমনকি তার মৃত্যুও হয়েছিল অত্যন্ত রহস্যজনকভাবে। আর আজকের এই ভিডিওতে আমি নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস ও তার শেষ পরিণতি কি হয়েছিল তা আপনাদেরকে জানাবো। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যাক। 15ই আগস্ট 1769 সালে ফ্রান্সের ক্রসিকোতে জন্মগ্রহণ করেন নেপোলিয়ন বোনাপার্ট। বাবা কার্লো বোনাপার্ট ছিলেন ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের একজন আইনজীবী। মা লেতিজা রোমালিনো নেপোলিয়নের জীবনে অনেক ভূমিকা পালন করেছিলেন। তার অনুশাসন ও নিয়মানুবর্তিতায় বেড়ে ওঠেন নেপোলিয়ন। ছোটবেলায় অনেক লাজুক ও শান্ত স্বভাবের ছিলেন নেপোলিয়ন, তবে তার কম উচ্চতা ও ঠিকমতো ফ্রেঞ্চ ভাষা না বলতে পারা ও জন্মস্থানের জন্য তিনি খুবই অপমানিত হতেন। তাই তিনি নিজেকে এক প্রকার গৃহবন্দী করে ফেলেছিলেন, আর বেশিরভাগ সময় তিনি অনেক বই পড়তেন। ছোটবেলা থেকেই যে কোনো খেলাধুলোয় তিনি নেতৃত্ব দিতে পছন্দ করতেন এবং গ্রেট আলেকজান্ডারের মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন। আলেকজান্ডারের ইতিহাস তার জীবনে বিশাল প্রভাব ফেলেছিল। আর যখন তার 9 বছর বয়স, তখন তিনি অটন নামের এক খ্রিস্টান স্কুলে ভর্তি হন আর সেখানে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে এক মিলিটারি স্কুলে ভর্তি হন। তিনি ছোটবেলা থেকেই একজন যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখেছিলেন। পাকস্থলীর ক্যান্সারের কারণে তার বাবা 1785 সালে মারা যান। ফলে অর্থের অভাবে তাকে ফ্রান্সের বিখ্যাত মিলিটারি স্কুলে 2 বছরের কোর্স তাকে মাত্র 1 বছরেই সম্পন্ন করতে হয়। আর এখান থেকে তিনি লেফটেন্যান্ট হিসাবে ফ্রান্সের আর্মিতে যোগ দেন। আর এদিকে তখন ফ্রান্স ব্রিটিশদের সাথে হওয়া 7 বছর ধরে চলা যুদ্ধে হেরে যায় এবং তার ফলে ফ্রান্সের অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে। কিন্তু ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের এইসব দিকে কোনো খেয়াল ছিল না। তিনি তার বিলাসবহুল রাজকীয় জীবন চালিয়ে যাচ্ছিলেন। আর এইসবের ফলে সাধারণ মানুষ রাজার উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর ফলে তারা বিদ্রোহ ঘোষণা করে। ম্যাক্সিমিলিয়ান দে রোবসপিয়ারের নেতৃত্বে এই বিদ্রোহ বড় আকার ধারণ করে এবং জনগণ রাজপ্রাসাদের দিকে এগিয়ে যায়। আর ইতিহাসে এই ঘটনাকে ফার্সি বিপ্লব বলা হয়। রাজা ষোড়শ লুই এই অবস্থায় বিদ্রোহীদের হত্যা করার আদেশ দেয়, আর অল্প কয়েকজন বিপ্লবীর হত্যার ফলে জনগণ আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং সৈন্যদেরকে তারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। আর শেষে রাজা ষোড়শ লুইকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই সময় নেপোলিয়ন সেখানে উপস্থিত ছিলেন, আর এই ঘটনা তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি এইসবের জন্য ব্রিটিশদেরকেই মনে মনে দায়ী করেন। রাজা লুইসকে সিংহাসন থেকে হটিয়ে সমস্ত ক্ষমতা একটি কমিটির হাতে চলে আসে। আর বহু প্রাচীন শাসন ব্যবস্থার অবসান হতেই গোটা ফ্রান্স জুড়ে শুরু হয় গৃহযুদ্ধ। এমনকি এই সময় সুযোগ বুঝে ব্রিটিশরাও ফ্রান্সে আক্রমণ করে। আর এই সময় কমিটির নির্দেশে নেপোলিয়ন দায়িত্ব পান ব্রিটিশদেরকে প্রতিহত করার। সেখানে তিনি অত্যন্ত দক্ষতার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেন এবং জিতে যান। আর ফিরে এসে তিনি ফ্রান্সে চলা গৃহযুদ্ধকেও শান্ত করেন। ফলে কমিটি তাকে অল্প সময়ের মধ্যেই ব্রিগেডিয়ার জেনারেল পদে নিযুক্ত করে। তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। যুদ্ধ থেকে ফেরার সময় রাস্তার সবাই তাকে যখন অভিবাদন জানাচ্ছিল, তখন এক ছোট ছেলে তার কাছে ছুটে আসে এবং নেপোলিয়নের তলোয়ার দেখতে চায়। তখন নেপোলিয়ন সেই ছোট্ট ছেলেটিকে কোলে তুলে নেন এবং তার তলোয়ার দেখান। এমন সময় তিনি বাচ্চাটির মা জোসেফিনকে দেখেন এবং তার প্রেমে পড়ে যান ও খুব শীঘ্রই তারা বিবাহ করেন। আর বিবাহের মাত্র 2 দিনের মধ্যেই তিনি আবার যুদ্ধে চলে যান। অস্ট্রিয়া আচমকা আক্রমণ করে বসে ফ্রান্সের দখলে থাকা ইতালির একাংশে। নেপোলিয়ন সেখানে গিয়ে দেখেন যে তার সেনাবাহিনী একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। খাদ্য ও প্রয়োজনীয় রসদের অভাবে সেনাবাহিনীর মন ভেঙে পড়েছে। তিনি সৈন্যদলকে একত্রিত করেন এবং তাদের মনোবল ফিরিয়ে আনতে ভাষণ দেন এবং সেই যুদ্ধে তিনি বিজয়ী হন। আর একে একে তিনি ইউরোপের বহু দেশ দখল করেন। ইটালি, অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, রাশিয়া সমস্ত দেশকেই তিনি ফ্রান্সের অন্তর্গত করে ফেলেন। তিনি অসাধারণ একজন সেনাপ্রধান ছিলেন। প্রত্যেক সেনাকে তিনি সমানভাবে গুরুত্ব দিতেন এবং তিনি তাদের কাজ ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতেন। ফলে সৈন্যদের অন্তরেও তার জন্য আলাদা রকম একটা সম্মান ছিল, যা তাকে বিভিন্ন যুদ্ধে জয় এনে দেয়।
তাছাড়া নেপোলিয়ন নতুন একটি যুদ্ধনীতি তৈরি করেছিলেন। আগেকার দিনে দুই পক্ষ সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধ করত, তবে নেপোলিয়নের যুদ্ধনীতি ছিল সম্পূর্ণ আলাদা। তিনি প্রথমে মধ্যভাগ থেকে সৈন্যদেরকে এগিয়ে দিতেন, তারপর ডান ও বাদিক থেকে শত্রুদের সম্পূর্ণ ঘেরাও করে ফেলতেন। আলেকজান্ডারের মতো নেপোলিয়নও যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুপক্ষের দুর্বলতা ও তাদের পরবর্তী পদক্ষেপ আঁচ করে ফেলতেন। তাছাড়া ফ্রান্সের সেনাবাহিনীর কাছে উন্নত ধরনের অস্ত্রশস্ত্র মজুদ ছিল, আর এর ফলে গোটা ইউরোপ তাদের দখলে চলে এলেও ব্রিটেন তখনও অধরা ছিল। আর নেপোলিয়ন চেয়েছিল ব্রিটেনের প্রধান বাণিজ্য ঘাঁটি মিশর দখল করবেন ও সেখানে তাদের হারিয়ে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে টিপু সুলতানকে সাহায্য করবেন। আর এই উদ্দেশ্যে তিনি 1 জুলাই 1798 সালে মিশর আক্রমণ করেন, যা ব্যাটেল অফ পিরামিড নামে পরিচিত। আর এই যুদ্ধে ফ্রান্সের প্রচুর ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারা শেষে যুদ্ধ জিতে যায়। আর এরই মধ্যে ফ্রান্স মিশরে থাকা ব্রিটিশ বাহিনীর সাথেও যুদ্ধে জড়িয়ে পড়ে, কিন্তু ব্রিটিশদের শক্তিশালী নৌবাহিনীর কাছে ফ্রান্স খুবই বাজেভাবে হেরে যায়। চুক্তি হয় ফ্রান্স ও ব্রিটেন কেউ কারোর ওপর আক্রমণ করবে না। নেপোলিয়ন এই হারের পর 1792 সালে ফ্রান্সে ফিরে আসেন এবং বিনা রক্তপাতেই 9 নভেম্বর কমিটির হাত থেকে ফ্রান্সের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। আর ফ্রান্সে চালু হয় নেপোলিয়নের নতুন একনায়কতন্ত্র। আর তার শাসনে ফ্রান্সের বহু উন্নতি হয়। ভেঙে পড়া অর্থনীতিকে তিনি আবার ঠিক করেন, ন্যাশনাল ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, আইন ব্যবস্থাকে সংশোধন করেন। আর 1802 সালে ব্রিটেন চুক্তি লঙ্ঘন করে ফ্রান্সে আবার আক্রমণ করে। আর এবার ফ্রান্স প্রবল শক্তিতে বিরোধিতা করে। প্রথমে ফ্রান্স জিতে যায়, কিন্তু শেষের দিকে ব্রিটেনই জিতে যায়। এরপর 1804 সালে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের রাজা ঘোষিত করেন ও তার স্ত্রী জোসেফিনকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করেন। রাজনৈতিক কারণে জোসেফিন ছাড়াও নেপোলিয়নের আরও স্ত্রী ছিলেন, তবে তিনি জোসেফিনকেই তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার জীবনে 1799 সাল থেকে 1814 সাল পর্যন্ত ফ্রান্সের দখলে থাকা রাশিয়া, অস্ট্রিয়া, ইতালি, স্পেন, পর্তুগাল এরা সবাই মিলে প্রায় 6 বার যুদ্ধ ঘোষণা করে নেপোলিয়নের বিরুদ্ধে, যার মধ্যে 5 বারই নেপোলিয়ন তাদেরকে হারিয়ে দেন। তবে নেপোলিয়নের মধ্যে ধীরে ধীরে জয়ের এক ধরনের নেশা লেগে যায়। অহংকারে পূর্ণ হয়ে গিয়েছিল তার মন। সবসময় জেতার আশঙ্কা তাকে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। 1814 সালে এই জোটবদ্ধ শক্তির বিরুদ্ধে তিনি চূড়ান্ত বিফল হন। তার যুদ্ধনীতিতে সেই ধার আর ছিল না। এদিকে বহু বছর ধরে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ফ্রান্সের সেনাবাহিনী। শেষে তাকে 6 এপ্রিল 1814 সালে মেডিটেরিয়ান দ্বীপে নির্বাসন দেওয়া হয়, কিন্তু সেখানে 10 মাস থাকার পর তিনি আবার ফ্রান্সে ফিরে আসেন ও ফের দেশের ক্ষমতা দখল করেন এবং সৈন্য সাজিয়ে তিনি সমস্ত বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর এই যুদ্ধ ব্যাটেল অফ ওয়াটারলু নামে পরিচিত। তবে এই যুদ্ধে ফ্রান্সের আরও লজ্জাজনক হার হয়। শেষে ব্রিটিশরা তাকে সেন্ট হেলেনা দ্বীপে 1815 সালে নির্বাসিত করে। বলা হয় একটা অন্ধকার কুঠুরিতে তাকে জীবনের শেষ কয়েকটা বছর কাটাতে হয়েছিল। তার সাথে ব্রিটিশ সৈন্যরা অত্যন্ত বাজে ব্যবহার করত। তিনি অনেক সময় তাদেরকে বলতেন, আমি একজন রাজা ছিলাম, তোমরা অন্তত সেটুকু সম্মান আমাকে দাও। কিন্তু ব্রিটিশ সৈন্যরা তাকে সেই সম্মানটুকুও দেয়নি। 5 মে 1821 সালে তিনি সেই দ্বীপেই নিজের প্রাণ ত্যাগ করেন। বলা হয় তিনি তার বাবার মতোই পাকস্থলীর ক্যান্সারে মারা যান। আবার অনেক জায়গায় বলা হয় তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল। তিনি ফ্রান্সের এক মহান শাসক ছিলেন। আপনাদের মতে নেপোলিয়ন কেমন শাসক ছিলেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।